নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি জীবদেহে কোষের ভিতরে অসংখ্য রাসায়নিক ক্রিয়া ঘটে। এতে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো সুচারুরূপে সম্পাদিত হয় এবং জীব বেঁচে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। তো এই ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়া খুবই জরুরি। যেমন ধরো, আমরা শ্বসনের সময় পড়েছিলাম যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর রক্ত এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়, ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত করে। ঠিক একইভাবে বৃক্ক বা কিডনি সেটা কি করে, নাইট্রোজেন ঘটিত বজ্র এবং অতিরিক্ত অম্ল মানে অ্যাসিড যেগুলো শরীরে উৎপন্ন হয় সেগুলো শরীর থেকে বের করে দেয়। এই অধ্যায়ে আমরা দেহ থেকে বৃক্ক কর্তৃক ঘটিত বিভিন্ন ধরনের বজ্র পদার্থ নিষ্কাশন এবং বৃক্কের নানা রোগ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি, রেচন বলতে আমরা কি বুঝি। রেচন বলতে বোঝায়, দেখো, রেচন হচ্ছে কিন্তু মানব দেহের একটা জৈবিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে দেহের বিপাক ক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্র পদার্থগুলোকে নিষ্কাশিত হয়, তাকে আমরা রেচন বলি। তো রেচন তন্ত্রটা কি? রেচন তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়, তাকে আমরা রেচন তন্ত্র বলি। তো মানুষের রেচনতন্ত্র যেগুলো নিয়ে গঠিত সেগুলো হচ্ছে, দেখো, একজোড়া বৃক্ক, ছবিতে আমরা একজোড়া বৃক্ক দেখতে পাচ্ছি, একজোড়া ইউরেটার, দেখো একজোড়া ইউরেটার দেখতে পাচ্ছি, একটি মূত্রথলি ও একটি মূত্রনালী নিয়ে আমাদের মানব দেহের রেচনতন্ত্র গঠিত হয়ে থাকে। এখন আমরা রেচন পদার্থ কি সে সম্পর্কে জানবো। দেখো, বিপাক ক্রিয়ার ফলে দেহের যেসব নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ উৎপন্ন হয় সেগুলিকে রেচন পদার্থ বলে। তো মানুষের প্রধান রেচন পদার্থগুলো কি কি? দেখো, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন ও ইউরোক্রোম ইত্যাদি। পরীক্ষা যদি আসে যে মানুষের প্রধান রেচন পদার্থগুলো কি কি, তখন তোমরা এটা লিখে দিবে। মানব দেহে রেচন পদার্থ সাধারণত মূত্রের মাধ্যমে বের হয়ে আসে। মূত্রের প্রায় 90% উপাদানই হচ্ছে পানি। তোমরা একটা জিনিস মনে রাখবে যে মূত্রের রং হালকা হলুদ হয় কেন জানো? হালকা হলুদ হয় ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য কিন্তু আমাদের মূত্রের রং হালকা হলুদ হয়ে থাকে। তবে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, তেমনি পক্ষান্তরে ফলমূল বা তরি তরকারি খেলেও আমাদের সাধারণত কি হয়, ক্ষারীয় মূত্র তৈরি হয়। তাহলে আমিষ জাতীয় খাদ্য খেলে আমাদের মূত্রে কি বৃদ্ধি পায়? অম্লতা বৃদ্ধি পায়। আর ফলমূল তরি তরকারি খেলে আমাদের মূত্রে কি ধরনের মূত্র তৈরি হয়? ক্ষারীয় মূত্র তৈরি হয়। দেখো, আমরা একটা বৃক্ক দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই বৃক্কটা কোথা থাকে বলতো? বৃক্কটা আমাদের মানব দেহে উদর গহ্বরের পেছনে, মেরুদণ্ডের উভয় পাশে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক বা কিডনি অবস্থান করে। তো উদয় গহ্বর যকৃত অবস্থানের কারণে কিন্তু বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় কিছুটা উপরে। দেখো, বাম বৃক্কটা উপরে আর ডান বৃক্কটা কিছুটা কোথায় অবস্থান করে, বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় কিছুটা উপরে অবস্থান করে। বাম বৃক্ক উপরে আর ডান বৃক্কটা নিচে। মনে রাখবে, পুরুষ দেহের যে কিডনিটা আমরা পাই সেই কিডনিটা হচ্ছে 150 থেকে 170 গ্রাম ওজনের হয়ে থাকে, আর নারী দেহে কিডনির ওজন হয় 130 থেকে 150 গ্রাম। এবার আসো আমরা একটা বৃক্কের গঠন সম্পর্কে আলোচনা করব। বৃক্কের গঠন সম্পর্কে আলোচনা করার জন্য আমরা কিছুক্ষণ আগে একটা বৃক্ক দেখেছিলাম, তাই না? দেখো তো, হ্যাঁ, দেখো বৃক্কটা দেখতে কিন্তু অনেকটা কিসের মতো, আমাদের অনেকটা শিমের বিচির মতো।
আর বৃক্কের রং হচ্ছে লালচে বর্ণে হয়ে থাকে। বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল আর ভেতরের অংশটা হচ্ছে অবতল, মানে বাইরের পাশটা উত্তল আর ভেতরের পাশটাকে বলা হচ্ছে অবতল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো একটা ছবি এঁকে দিয়েছি, দেখো দেখো। তো কি বললাম, বৃক্ক দেখতে কিসের মতোটা, অনেকটা শিমে বিচির মতো, এবং বৃক্কের রং হচ্ছে লালচে বর্ণ হয়ে থাকে। বৃক্কের বাইরেটা হচ্ছে উত্তল আর বাইরের অংশটা উত্তল আর ভেতরের অংশটা হচ্ছে অবতল। তবে মনে রাখবে, বৃক্কের অবতল অংশে বৃক্কের অবতল অংশ যেটা বললাম, যে অবতল অংশে ভাঁজ করা অংশকে হাইলাস বা হাইলাম বলে। আর হাইলামের ভেতর দিয়ে কিন্তু ইউরেটার এবং রেনাল শিরা বের হয়, এবং এই রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে থাকে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। আর ইউরেটার ফানেলের আকৃতি প্রশস্ত অংশটাকে আমরা রেনাল পেলভিস বলি। পরীক্ষা কিন্তু আসে রেনাল পেলভিস বলতে কি বুঝো, তখন তোমরা লিখবে যে ইউরেটার বৃক্কে দুটি বৃক্কের মধ্যে দুটো ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে, এবং ইউরেটার ফানেল আকৃতি প্রশস্ত অংশটাকে রেনাল পেলভিস বলছি। তো দেখো, পরীক্ষা আরেকটা প্রশ্ন আসে, রেনাল ক্যাপসুল বলতে কি বুঝো। তো বৃক্কটা সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় একটা আবরণ দিয়ে বেশি থাকে। তো এই তন্তুময় আবরণ থাকার কারণে এটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। এখন আমরা বৃক্কের ছবি দেখি। একটু আগে আমরা কি বলেছিলাম সেটার সাথে মিলিয়ে দেখি। বলেছিলাম বৃক্কটা দেখতে শিমের বিচির মতো এবং লালচে বর্ণ হয়ে থাকে। বাইরের পাশটা হচ্ছে উত্তল, ভেতর পাশটা হচ্ছে অবতল। আর অবতল অংশ দেখো অনেকগুলো ভাঁজ করা অংশ আছে, সেগুলোকে আমরা কি বলছি, হাইলাস বলছি বা হাইলাম বলি। হাইলামের ভিতরে দেখো ইউরেটার, দেখো ইউরেটার এবং রেনাল শিরা, দেখো রেনাল শিরা, এই যে রেনাল শিরা বের হয়ে রেনাল ধমনী বৃক্কে কি করে, রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। আর রেনাল শিরা কি হচ্ছে, বৃক্ক থেকে বের হয়ে আসছে। দেখো দুইটা বৃক্ক থেকে দুইটা ইউরেটা বের হয়, বের হয়ে কোথায় মূত্রাশয় প্রবেশ করে। তো মূত্রাশয়ের ফানেল আকৃতি যে অংশ দেখা যাচ্ছে সেটাকে বলছে রেনাল পেলভিস। দেখো ফানেল আকৃতি যে অংশ দিতে পাচ্ছে এই যে এটা, সেটাকে বলা হচ্ছে রেনাল, যে ফানেল আকৃতি যে অংশ দেখা যাচ্ছে সেটাকে বলছে রেনাল পেলভিস। তো বৃক্কটা সম্পূর্ণ তন্তুময় একটা আবরণ দিয়ে আবৃত, তো এটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। পরীক্ষা যদি বৃক্কের গঠন আসে তখন তোমরা চিত্র সহকারে গঠনটা বর্ণনা করবে। আর অবশ্যই এই বৃক্কের চিত্রটা বাসায় আঁকা চর্চা করবে। তবে শিক্ষার্থীবৃন্দ এটাকে বলে নেই, এই যে একটু কিছুক্ষণ আগে যে হাইলাম বৃক্কে যে বাইরে যে ভাঁজ করা যে অংশ দিতে পাচ্ছি সেই অংশটাকে বলা হচ্ছে হাইলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বৃক্কের একটা লম্বচ্ছেদের চিত্র দেখে বৃক্কের গঠনটা বর্ণনা করব। দেখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম প্রতিটা বৃক্ক দেখতে কিসের মতো, শিমের বিচির মতো। বৃক্কের রং হচ্ছে সাধারণত লালচে বর্ণে। বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল আর ভেতর অংশটা হচ্ছে অবতল। আর অবতল অংশে যে ভাঁজ করা অংশ থাকে সেটাকে বলা হচ্ছে হাইলাম। এবং হাইলামের ভিতর দিয়ে দেখো ইউরেটার এবং রেনাল শিরা বের হচ্ছে। দেখো তো রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে আর রেনাল শিরা বের হচ্ছে। তো দুইটা বৃক্ক থেকে দুইটা ইউরেটা বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে থাকে। ইউরেটারটা ফানেল আকৃতির প্রশস্ত অংশটাকে রেনাল পেলভিস, দেখো ইউরেটার ফানেল আকৃতির মতো, যেটাকে বলা হচ্ছে রেনাল পেলভিস। এবং বৃক্কটা সম্পূর্ণ একটা তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত, সেটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। তোমাদের পরীক্ষায় যদি বৃক্কের লম্বচ্ছেদ বা বৃক্কের গঠন আসে চিত্রসহ, তখন অবশ্যই চিত্রসহ এই গঠন বর্ণনা করবে। আর অবশ্যই তোমরা বৃক্কটা পরীক্ষায় খাতার মধ্যে সুন্দর করে আঁকার জন্য বাসায় এই ছবিটা আঁকার চর্চা করবে। এবার আসো আমরা বৃক্কের অন্তঃগঠন সম্পর্কে আলোচনা করব। তো লম্বচ্ছেদ দেখিয়েছিলাম আমরা বৃক্ক দুইটা অঞ্চলে বিভক্ত হয়। তো ক্যাপসুল সংলগ্ন যে বাইরের অংশটাকে বলা হচ্ছে কর্টেক্স এবং ভেতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। তো সেক্ষেত্রে তুমি দেখো এই যে অঞ্চল দুটির কথা বললাম, এই অঞ্চল দুটি সাধারণত কি যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত হয়ে থাকে। দেখো মেডুলা, একটু আগে যে মেডুলার কথা বলেছিলাম, মেডুলাতে কিন্তু সাধারণত যে ভেতরের অংশ যে মেডুলা, সেই মেডুলাতে
8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। দেখো ছবিতে আমরা রেনাল পিরামিডের ছবি একটা এঁকেছি, দেখো এই যে এইগুলো হচ্ছে রেনাল পিরামিড। দেখে এই মেডুলার মধ্যে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। তো এদের অগ্রভাগটা প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। আর এইসব প্যাপিলা সরাসরি কিসে পরিণত হয়? পেলভিসে গিয়ে উন্মুক্ত হয়ে থাকে, মানে পেলভিসে গিয়ে খোলা হয়ে থাকে। তো দেখো প্রতিটা বৃক্ক কিন্তু বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে আমরা কি বলি? ইউরিনিফেরাস নালিকা। তো এই নালিকাটা দুটো অংশে বিভক্ত। এক হচ্ছে নেফ্রন কি করে? মূত্র তৈরি করে থাকে। আর 2 নম্বর যে নালিকা, সেই নালিকাটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এটি রেনাল পেলভিসে মূত্র বহন করে থাকে। এখন আমরা নেফ্রন সম্পর্কে জানবো। তো নেফ্রনটা কি? বৃক্কে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজের একককে আমরা নেফ্রন বলে থাকি। তো মানবদেহে প্রতিটা বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন সাধারণত দুটো অংশে বিভক্ত হয়ে থাকে। একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, এবং আরেকটা হচ্ছে রেনাল টিউবল বা বৃক্কীয় নালিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেফ্রনের ছবিটা যদি ভালোভাবে দেখি, যে বৃক্কের মধ্যে দেখো এই হচ্ছে রেনাল, কি বলেছিলাম আমরা? পিরামিডের মধ্যে দেখো একটা যে ছোট অংশটা হচ্ছে নেফ্রন, প্যাটার্ন অংশটাকে এখানে নিয়ে আসছে। সেখান থেকে দেখো ক্ষুদ্র যে অংশটা, সেটাকে আমরা স্পষ্টভাবে লিখেছি। এবং সেখানে আমরা দেখো কি লিখেছিলাম? বলেছিলাম আমরা যে রেনাল কর্পাসাল, আবার গ্লোমেরুলাস এবং বোমান ক্যাপসুল, এই দুটো অংশ নিয়ে বিভক্ত। ব্রোমান্স ক্যাপসুল আবার গ্লোমেরুলাসকে কি করে? তাকে বেষ্টিত করে রাখে। এই ব্রোমান্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালা আকৃতি হয়ে থাকে। তো গ্লোমেরুলাসে একগুচ্ছ কৌশিক জালিকা থাকে। কৌশিক জালিকার সমন্বয়ে তৈরি হয়ে থাকে। দেখো কত জালের মতো দেখা যাচ্ছে। এই রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টিউল এবং ক্যাপসুলের ভিতর ঢুকে প্রায় 50টি কৌশিক নালিকা তৈরি করে থাকে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকার সৃষ্টি করে। এইসব জালিকা কৌশিক নালীগুলো মিলিত হয়ে ইফারেন্ট ধমনীতে, কৌশিক নালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট ধমনী বা ইফারেন্ট আর্টিউল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বের হয়ে আসে। এই গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, যার কারণে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন হয়। এই তরলকে বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। মানে কি বললাম? এই গ্লোমেরুলাসটা কি করে? ছাঁকনির মতো কাজ করে এবং রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন হয়ে থাকে। এই তরলটাকে বলা হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেট। সে আলট্রা ফিল্ট্রেট রেনাল টিউবুনালের মাধ্যমে কি করে? প্রবাহিত হয়ে সময় আরো কয়েক দফা শোষণ আবার নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যায়। সর্বশেষ যে তরলটি পাওয়া যায় সেটাকে আমরা মূত্র বলে থাকি, এবং যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটা হয়ে মূত্রথলিতে জমা হয়ে থাকে। তো এখন আমরা যেটা বলবো যে ব্রোমান্স ক্যাপসুলের অক্ষীয় দেশে থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে রেনাল টিউবুল বলে থাকে। এই অক্ষীয় দেশ থেকে এবং সংগ্রাহী নালিকা পর্যন্ত চওড়া নালিকাটাকে রেনাল টিউবুল বলা থাকে। প্রতিটা রেনাল টিউবুল আবার 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে দেখো গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা, একটা হচ্ছে গোড়াদেশীয় প্যাঁচানো, এই যে প্রান্তীয় বা গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা। আর একটা হচ্ছে, আর তার আগে বলে নেই, এটা তো সবার লাস্টে আসবে, তার আগে বলে নেই যে ব্রোমান্স ক্যাপসুল নিচে দেখো অক্ষীয় দেশে দেখো নিকটবর্তী প্যাঁচানো নালিকা, তারপর হচ্ছে হ্যানারি লুপ, তারপরে যাবে প্রান্তীয় প্যাঁচানো নালিকা। এই হচ্ছে নেফ্রনের গঠন। পরীক্ষা যদি আসে চিত্রটা আঁকবে এবং সুন্দরভাবে লেবেলিং করবে এবং বর্ণনাটা সুন্দরভাবে লিখবে। দেখো এই যে কথাটা বললাম সেই কথাটা আমি সাজিয়ে লিখেছি, তোমরা ইচ্ছা করে নোট করে নিতে পারো। দেখো নেফ্রনের অগ্রপ্রান্তকে আমরা কি বলছি? রেনাল কর্পাসাল বলেছিলাম। এটি বৃক্কের
কর্টেক্সে অবস্থান করে থাকে। এই রেনাল কর্পাসের দুটো অংশ বিভক্ত, একটা ব্রোমাস ক্যাপসুল, কিছুক্ষণ আগে বলেছিলাম এই ব্রোমাস ক্যাপসুল, আর হচ্ছে গ্লোমেরুলাস। ব্রোমাস ক্যাপসুলটা কি দুই স্তর বিশিষ্ট প্যাল আকৃতির মতো হয়ে থাকে, আর এটি কি করে গ্লোমেরুলাসটাকে বেষ্টিত করে রাখে। এখন আমরা আসি গ্লোমেরুলাসটা। গ্লোমেরুলাসটা কি করে? গ্লোমেরুলাসটা কি বলেছিলাম একগুচ্ছ কোষীয় জালিকাতে তৈরি, আর রেনাল ধমনী থেকে সৃষ্ট অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টিউল বোমাস ক্যাপসুলে, মানে অ্যাফারেন্ট, দেখো অ্যাফারেন্ট আর্টিউল বা অ্যাফারেন্ট ধমনী, এটার সাথে কি করে বোমাস ক্যাপসুলে প্রবেশ করে। এখান থেকে আবার 50টা জালিকা বিভক্ত হয়ে গ্লোমেরুলাসে গঠন করে থাকে। আর কোষিক জালিকা পুনরায় মিলিত হয়ে বহিবাহী ধমনী মানে ইফারেন্ট ধমনী বা ইফারেন্ট আর্টিকুলের সৃষ্টি করে এবং বোমাস ক্যাপসুল থেকে সেটা বের হয়ে যায়। আর যেহেতু গ্লোমেরুলাস কি করে আমি একটু আগে বলেছিলাম ছাঁকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিচিত তরল উৎপন্ন করে। এই তরলটাকে বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। এই আলট্রা ফিল্ট্রেট রেনাল টিউবুলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কয়েক দফা শোষণ করে এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় যে সর্বশেষ তরল পদার্থটি পাওয়া যায় সেটাকে আমরা মূত্র বলি। এই মূত্র কি করে সংগ্রহ নালিকার মধ্য দিয়ে ইউরেটায় প্রবেশ করে থাকে, ইউরেটাতে গিয়ে মূত্রথলিতে জমা হয়ে থাকে। এবার আসি আমরা রেনাল টিউবুল বা বৃক্কীয় নালিকা সম্পর্কে জানবো। তো বোমাস ক্যাপসুলের পেছনে দেখো সংগ্রাহী নালিকা পর্যন্ত যে চড়া নালিকাটি দেখা যায় সেটাকে বলা হয় রেনাল টিউবুল। তো প্রতিটা রেনাল টিউবুল আবার তিনটে অংশে বিভক্ত, একটা হচ্ছে নিকটবর্তী প্রাচন নালিকা, একটা হ্যানারি লুপ, আর হচ্ছে প্রান্তীয় প্রাচন নালিকা। দেখো নিকটবর্তী তিনটে অংশে বিভক্ত, নিকটবর্তী প্রাচন নালিকা, হ্যানারি লুপ, প্রান্তীয় প্রাচন নালিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ছবিতে নেফ্রনের কার্যপ্রণালী বর্ণনা করব। দেখো আমরা একটু আগে বলেছিলাম যে ব্রোমাস ক্যাপসুলের ভিতরে কি থাকে, গ্লোমেরুলাস থাকে, তাই না? এই গ্লোমেরুলাসের মধ্যে কি বলেছিলাম আমাদের একটা এই ব্রোমাস ক্যাপসুলের ভিতরে দেখো এই যে অ্যাফারেন্ট ধমনির কথা পড়েছিলাম, তাই না? অ্যাফারেন্ট ধমনির মাধ্যমে কি হচ্ছে ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ এই ধমনিতে রক্তের মাধ্যমে প্রবেশ করে এবং রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ বৃক্ক নালিকায় প্রবেশ করে। এই প্রবেশ করার পর কি হচ্ছে গ্লোমেরুলাসের ছাঁকনির মতো কাজ করে, আমি একটু আগে বলেছিলাম। এই রক্ত থেকে একটা পরিচিত তরল উৎপন্ন হয়, সেই তরলটাকে আমরা বলছি আলট্রা ফিল্ট্রেট। তো এই আলট্রা ফিল্ট্রেট ছাড়াও এই গ্লুকোজ এবং প্রয়োজনীয় খনিজ লবণ আবার রক্তে প্রত্যাবর্তন করে থাকে এবং বৃক্ক নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় প্রাণী আবার প্রত্যাবর্তন মানে ফিরে আসে। এরপর দেখো এই ফিরে আসার পর এই আলট্রা ফিল্ট্রেটের মাধ্যমে রক্ত কি হচ্ছে বারবার কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং এই নিঃসরণ কয়েক দফা শোষণ নিঃসরণের মাধ্যমে বৃক্ক নালিকা থেকে রক্ত প্রয়োজনীয় উপাদানগুলো কি শোষণ নিঃসরণ হয় এবং বৃক্ক নালিকা থেকে সংগ্রহ নালিকা থেকে সে কি করে মূত্র নালিকা বা মূল নালিকায় সে গমন করে থাকে। এরপর দেখো যে মূত্র নালিকার মধ্যে কি হচ্ছে আমাদের ইউরিয়া মুক্ত হচ্ছে, সেই ইউরিয়া মুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন করে এবং শিরায় প্রত্যাবর্তন করার পর পুনরায় সেই রক্ত ইউরিয়া অন্যান্য বর্জ্য পদার্থ নিয়ে ধমনীতে রক্তে প্রবেশ করে, আবার পুনরায় এইভাবে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে নেফ্রন বারবার রক্তকে পরিশোধিত এবং করে থাকে। তো এখন দেখো আমরা যে এতক্ষণ নেফ্রনের কথা বললাম, ছবিতে আমরা যে নেফ্রনের গঠন পড়েছিলাম সেই গঠনটা আমি ছকাকার একটু পড়ি তোমাদের বুঝার সুবিধার্থে। যে নেফ্রনটা মূলত কয়টা অংশে বিভক্ত পড়েছিলাম আমরা, দুইটা অংশ, একটা রেনাল কর্পোলাস বা মালপিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল টিউবুলাস বা বৃক্কীয় নালিকা। তো রেনাল কর্পোলাস আবার দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ব্রোমাস ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস। আর রেনাল টিউবুলাস তিনটা অংশে বিভক্ত, একটা হচ্ছে কি বলছিলাম প্রান্তীয় প্যাচানো নালিকা, আর হ্যানারি লুপ মানে ইউ আকৃতির লুপ হয়ে থাকে এটা, আর এটা হচ্ছে ডিস্টাল প্রেচানো নালিকা বা প্রান্তীয় প্রেচানো নালিকা। একটা হচ্ছে নিকটবর্তী প্রেচানো নালিকা, হ্যানারি লুপ, আর হচ্ছে প্রান্তীয় প্রেচানো নালিকা। এখন আমরা দেখবো বৃক্কের কাজ কি, মানে কিডনির কাজ কি। দেখো রক্ত থেকে প্রোটিন বিপাকে আমাদের সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বজ্রটাকে অপসারণ করতে সাহায্য করে কে, বৃক্ক। এছাড়াও দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে,
রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড সহ বিভিন্ন লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ রাখে। রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 5 নম্বর দেখো বৃক্ক রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 6 নম্বর দেখো দেহে যে প্রবিষ্ট প্রতিবিষ এবং ভেষজ পদার্থ সমূহ দেহ থেকে অপসারণ করে থাকে। 7 নম্বর দেখো যথাযথ আয়নিক কম্পোজিশন বজায় রাখে। এবার আসো অসমো রেগুলেশন বৃক্কের ভূমিকা, মানে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। তো অসমো রেগুলেশনটা কি বা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণী দেহের লবণ ও পানির ভারসাম্য বজায় রাখে তাকে আমরা অসমো রেগুলেশন বলে থাকি। এবার আসো এই অসমো রেগুলেশনের বৃক্কের ভূমিকাটা কি। তো যাবতীয় শারীরবৃত্তিক কাজ সম্পন্নের জন্য কিন্তু মানবদেহে আমাদের পরিমিত পানি থাকা অপরিহার্য। সাধারণত মূত্রের মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি পানি দেহ থেকে বের হয়ে যায়। দেহে পানি সাম্য নিয়ন্ত্রণে কিডনি বা বৃক্ক প্রধান ভূমিকা পালন করে থাকে। বৃক্ক কি করে, নেফ্রনের মাধ্যমে পূর্ণ শোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতাটা বজায় রাখে। আর গ্লোমেরুলাসের রেচন বজ্র, পানি এবং অন্যান্য তরল পদার্থ কি হয়, পরিশ্রুত হয়ে থাকে। তো বৃক্ক অকার্যকর হয়ে গেলে কিন্তু দেহের মধ্যে এই পানিগুলো জমতে থাকে, তখন সারা শরীর মানে চোখ মুখ সহ সারা শরীর কি হয়, ফুলতে থাকে, এমনকি উচ্চ রক্তচাপও সৃষ্টি হতে পারে। তো এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে অসমো রেগুলেশন জনিত ত্রুটির লক্ষণ। এবার যে প্রশ্নটা বলো, বৃক্কে পাথর মানে কিডনিতে যে পাথর সেটা কেন হয় বলতে পারো? সে কারণটা হচ্ছে দেখো, অতিরিক্ত শারীরিক ওজন, কিডনি সংক্রমণ, কম পানি পান করা। এই লক্ষণগুলো কি, কিডনি পাথর হওয়ার লক্ষণগুলো কি? কোমরের পিছনে ব্যথা হবে, প্রস্রাবের সাথে রক্ত যাবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চিকিৎসার প্রতিকারগুলো কি দেখো, সাধারণত অধিক পানি গ্রহণ, ওষুধ সেবনে কিন্তু পাথর অপসারণ করা যায়। আধুনিক পদ্ধতিতে ইউরেটাস্কোপি কিংবা আল্ট্রাসনিক লিথোট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচার করে পাথর কিন্তু অপসারণ করা যায়। এখন আমরা বৃক্ক বিকল বা ডায়ালিসিস ও প্রতিস্থাপন সম্পর্কে আলোচনা করব। বৃক্ক বিকল মানে কিডনি যে বিকল হয় সে কারণটা কি দেখো, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে আমাদের কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। 2 নম্বর দেখো, আকস্মিক কিডনি অকেজো বিকল হওয়ার কারণগুলো হচ্ছে কি, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। এই 3টা কারণে কিন্তু আমাদের কিডনি অকেজো বা বিকল হয়ে যেতে পারে। 3 নম্বর দেখো, কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে, রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে এবং তখন রক্তে বজ্র দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালিসিস করা হয়। তো ডায়ালিসিসটা কি, বৃক্ক সম্পূর্ণ যখন অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্তকে পরিশোধিত করার নামই হচ্ছে ডায়ালিসিস। সাধারণত ডায়ালিসিস মেশিনের সাহায্যে কিন্তু রক্ত পরিশোধিত করা হয়। দেখো, মেশিনের ডায়ালিসিসের টিউবটি এক প্রান্ত রোগীর হাতে কবজি ধমনীর সাথে এবং অন্য প্রান্ত ওই হাতে কবজি শিরার সাথে সংযোজন করা হয়। ধমনী থেকে রক্ত ডায়ালিসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। টিউবটি প্রাচীর আংশিক বৈষম্যবদ্ধ হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। টিউবটি রক্তের প্লাজমার বৈশিষ্ট্য সম্পন্ন একটি তরলের মধ্যে ডুবানো থাকে। তো পরিশোধিত রক্ত শিরার মধ্য দিয়ে পুনরায় দেহের ভিতরে প্রবেশ করে। এভাবেই ডায়ালিসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বজ্র পদার্থটা বাইরে নিষ্কাশিত হয়। এই ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে একটা ডায়ালিসিস প্রক্রিয়ার একটা ছবি। শিক্ষার্থীবৃন্দ দেখো, ছবিতে ডায়ালিসিস প্রক্রিয়াটা দেখি আমরা। দেখো, মেশিনের ডায়ালিসিস টিউবটি রোগীর এক প্রান্ত ধমনীর সাথে একটা প্রান্ত শিরার সাথে সংযোজন করা হয়। তো ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালিসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। আর মানে টিউবটি প্রাচীর আংশিক বৈষম্যবদ্ধ প্রাচীর বিশিষ্ট হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে।
টিউবটি দেখো রক্তে প্লাজমা বৈশিষ্ট্য সম্পন্ন তরলের মধ্যে ডুবানো থাকে। তো পরিশোধিত রক্ত আবার শিরার মধ্য দিয়ে পুনরায় দেহের ভিতরে প্রবেশ করে। আর এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের হয়ে আসে। দেখো এখানে আমরা ইউরিয়া অন্যান্য বর্জ্য পদার্থ সমূহ ডায়ালাইসিস ফ্লুইডের মাধ্যমে বের হয়ে আসছে। দেখো এবার প্রতিস্থাপন সম্পর্কে জানবো। তো যখন কোনো ব্যক্তি কিডনি অকার্য বা বিকল হয়ে পড়ে তখন কোনো সুস্থ ব্যক্তি কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, একে কিডনি সংযোজন বলা হয়ে থাকে। কিডনি সংযোজন সাধারণত দুইভাবে হয়ে থাকে, এক হচ্ছে নিকট আত্মীয় কিডনি, নিকট আত্মীয় বলতে বাবা মা ভাই বোন মামা খালাকে বোঝাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে মৃত ব্যক্তি কিডনি। মৃত ব্যক্তি বলতে আমরা ব্রেন ডেড মানুষকে বুঝাই, মানে যার কখনোই আর জ্ঞান ফিরবে না কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিম ভাবে জীবিত রাখা হয়েছে। এই ধরনের ব্যক্তির কিডনি সংস্থাপনের মাধ্যমেও কিন্তু আমরা কিডনিটাকে সংযোজন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে অসমো রেগুলেশন কি, এতে বৃক্কের ভূমিকা ব্যাখ্যা করো। 2 নাম্বার থাকবে বৃক্কের গঠন ও কাজ বর্ণনা করো। 3 নাম্বার থাকবে বৃক্ক বিকলের লক্ষণ ও করণীয়গুলো কি কি। 4 নাম্বার প্রশ্ন থাকবে চিত্রের মাধ্যমে নেফ্রনের কার্যপ্রণালী দেখাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।